২৬ দিনের অনশন অবশেষে ভাঙলেন সোনাম ওয়াংচু। কোন অঙ্কে ২৬ দিন পর সোনাম ওয়াংচু এই অনশন ভাঙলেন? মোদির কাছে এবং বিজেপির কাছে একটা খবর ছিল যে এর পেছনে একটা বড় ষড়যন্ত্র চলছে। এই তিনটে দেশে সরকারের পতনের মূল কারণ কিন্তু এই যুব সমাজের আন্দোলন। যে এবারের বাদল অধিবেশনে আশু লক্ষ্য ডেলিমিটেশনস, নির্বাচনী পুনর্বিন্যাস। দাদা দিদির রাজনীতিতে আজকে আমি যশবন্ত আপনাদের সামনে হাজির। কি ইস্যু ভাবছেন তো? হ্যাঁ, আজকের ইস্যুটা কিন্তু একটু রাজ্যের গণ্ডি ছাড়িয়ে আমরা একটু দেশের দিকে তাকাবো। হয়তো এর মধ্যে আমার কথার আভারে বুঝেই গেছেন আভাসে যে আজকে আমরা কোন দিকে যেতে। হ্যাঁ, দিল্লি আমাদের দেশের রাজধানী। দিল্লি কিন্তু উত্তাল, শুধু দিল্লি নয়, এই উত্তাপ কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে। তার কারণ ২৬ দিনের অনশন অবশেষে ভাঙলেন সোনাম ওয়াংচু। তিনটে তার দাবি ছিল। এক হচ্ছে এই যে পরীক্ষা নিট কেলেঙ্কারি, তাতে যারা গিয়েছেন বা তার পরিবার, তাদেরকে যথাযথ ব্যবস্থা না, তাদের ক্ষতিপূরণ। ২ নম্বর ব্যবস্থা ছিল, মানে ২ নম্বর পয়েন্ট ছিল এই যে দিল্লিতে যে আন্দোলন হচ্ছে, যন্তর মন্তর সহ যে সংসদ ধর্না, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ সেইভাবে নেওয়া যাবে না, তার দাবি। তো এই সমস্ত নিয়ে আজকে আমরা একটু কাটাছেড়া করব, আজকে আমরা একটু বিশ্লেষণে যাব। আপনারা গত এপিসোডে দেখেছিলেন যে রাজ্যের রাজনীতি আমরা ছিলাম, আজকে কিন্তু দেশের এই যে আন্দোলন এবং এর সাথে ঢুকে পড়েছে ককরোচ জনতা পার্টি এবং আরও বিভিন্ন দল, বিভিন্নভাবে তারা দাবি জানাচ্ছে কেন এই পরীক্ষা কেলেঙ্কারি, সব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমার সাথে থাকবে আমার 2 প্রতিনিধি, মার প্লাসের একজন রিক পুরকাস্তে এবং একজন আমাদের সিনিয়র রিপোর্টার সুচারু। আমি প্রথমে সুচারুর কাছে যাব। সুচারু মিত্র, সুচারুর কাছে যেটা প্রথম আমার প্রশ্ন থাকবে, একদম সরাসরি প্রশ্ন। সুচারু, অবশেষে আমরা দেখলাম যে গতকাল, মানে আগের দিন, জেপি নাড্ডা, প্রাক্তন সর্বভারতীয় সভাপতি বিজেপির, তরল পদার্থ খেয়ে, এবং আরেকজন মন্ত্রী হচ্ছেন জিতেন্দ্র। সুচারু, কোন অঙ্কে ২৬ দিন পর সোনাম ওয়াংচু এই অনশন ভাঙলেন তিনি জেপি নাড্ডার হাত ধরে? দেখো, সোনাম ওয়াংচুকের মতো একজন ব্যক্তিত্বের সরাসরি অনশন আন্দোলনে নেমে যাওয়া নিঃসন্দেহে দিল্লির বুকে, রাজধানীর বুকে ভাবিয়ে তুলেছিল বিজেপি সরকারকে। কারণ নরেন্দ্র মোদীর ভিডিও বার্তাটার একটা নিশ্চয়ই ইম্পর্টেন্সই আছে, যে তিনি একজন প্রধানমন্ত্রী হয়ে ভিডিও বার্তা দিয়ে ছাত্রদেরকে বা ককরোচ জনতা পার্টিকে থামতে বলছেন। এবং বিজেপির কাছে এটা চ্যালেঞ্জের ছিল যে এই আন্দোলনটা আরো ভয়াবহ রূপ নেওয়ার আগে কিভাবে এই জেন জি বলো বা নতুন প্রজন্ম বলো বা এই ককরোচ জনতা পার্টির সদস্যদেরকে থামানো যায়। কারণ এই আন্দোলন মাথায় উঠলেই বিজেপির পক্ষে অত্যন্ত সমস্যা ছিল। কারণ এটাকে অনেকে বলছেন নরেন্দ্র মোদীর এই স্টেপ, এই জেপি নাড্ডাকে তিনিই পাঠিয়েছেন এবং বিজেপির এই প্রাক্তন সর্বভারতীয় নেতা তথা বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী, তিনি নিজে গিয়ে সোনাম ওয়াংচুর কে একেবারে তার যে অনশন ছিল সেটা অনশনটা ভাঙালেন তিনি। খুব রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ ছবি। কারণ মোদির কাছে এবং বিজেপির কাছে একটা খবর ছিল যে এর পেছনে একটা বড় ষড়যন্ত্র চলছে, ডিপ স্টেটের তত্ত্বকে সামনে আনা হয়েছে। তাই এই ডিপ স্টেটের তত্ত্বকে ভেঙে দিলেন নরেন্দ্র মোদী। আমরা যদি একটুখানি 20-25 বছর ব্যাকে যাই যশবন্তদা, তাহলে বিজেপি বরাবরই চেয়েছে যে তারা যেভাবে দেশ চালাবে সেখানে বিক্ষোভের আগুন, আন্দোলন, লড়াই, মাঠে নেমে লড়াই, পুলিশের সঙ্গে সংঘর্ষ পরিস্থিতি, এসব তারা চায় না। আমরা যদি অটল বিহারী বাজপেয়ীর একটি কথা মনে রাখি, তার সময় তিনি বলেছিলেন যে ভারত সম্পর্কে তার একটি মানে পর্যবেক্ষণ, ये भारत सिर्फ राष्ट्रपुंज नहीं है, ये जीता जागता राष्ट्रपुंज है, ये बंधन की भूमि है, ये अभिनंदन की भूमि है।
অর্থাৎ তিনি একটা একত্রিত ভারতের কথা বলেছিলেন। ঠিক অটলজির সেই লাইনেই নরেন্দ্র মোদীরা চলতে চাইছেন। যখনই নরেন্দ্র মোদীর মাথায় পৌঁছলো যে সোনাম ওয়াংচুক এতটা অসুস্থ হয়ে গেছেন, দেশের সেলিব্রিটিরা, দেশের তারকারা তার সঙ্গে রয়েছেন এবং আরো পরিস্থিতি উত্তাল হয়েছে, না এবার আমাকে আন্দোলনের লাগাম পড়াতে হবে। তার জন্য কি বেশ কিছু কন্ডিশন দেওয়া হলো যে এসো আলোচনার টেবিলে। যশবন্তদা, তোমার সঙ্গে যখন কথা বলছি, আজকে দীর্ঘ রাত পর্যন্ত কনস্টিটিউশন ক্লাব দিল্লির, সেখানে তুমি গেছো, দিল্লির কনস্টিটিউশন ক্লাবে একদিকে কেন্দ্র অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফে দুজন মন্ত্রী থাকবেন, অন্যদিকে দিল্লি বিজেপির তরফে সিনিয়র লিডাররা থাকবেন। তারা বসবেন, বসে তার আগে আলোচনা করবেন এবং তারপর ওপেন কলে ডাকা হবে, সিজেপিকে ডাকা হবে, অর্থাৎ ককরোচ জনতা পার্টিকে ডাকা হবে। মূল তো নেট কেলেঙ্কারি নিয়েই আন্দোলন, ফলে সেই কেলেঙ্কারি তো হয়ে গেছে, এখন তো কিছু করার নেই। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আর কি বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া যেতে পারে যাতে আগামী দিনে নতুন করে কেলেঙ্কারি না হয়? একটা মৌলিক বিষয় দাঁড়িয়ে রয়েছে, সিজেপির নেতারা তারা যে কথাটা বলছেন, মূল যেটা তাদের বক্তব্য, যে তারা কিন্তু ধর্মেন্দ্র প্রধানের রিজাইন চাইছেন। তারা বলেছেন শান্তিপূর্ণ আন্দোলন চলবে। সোনাম ওয়াংচুকে অনশন ভেঙেছেন ঠিক কথা, যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলনে তারা থাকবেন। আমি এই প্রসঙ্গে আবার ফিরছি সুযোগ। আমি রিক, এই যে 26 দিনের অনশন ভাঙলো, কারণ জেপি নাড্ডা অত্যন্ত কাছের ব্যক্তি দামোদর মোদীর, অমিত শাহের, তাকে পাঠানো, তাহলে এই যে মধ্যরাত্রিরে নরেন্দ্র মোদীকে, ইফ আই এম নট রং, এটা বোধহয় একদম ফার্স্ট টাইম যে একদম মধ্যরাত্রিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী তাকে ভিডিও বার্তায়, এটা কেন হলো, এই ইম্প্যাক্টটা কি? আর দ্বিতীয় যেটা আমি ব্যাক টু ব্যাক তোমার কাছে জানতে চাইবো, তাহলে যখন এই তিনটে কথা মেনে নেওয়া, লিখিত প্রস্তাব দেওয়া হলো, উনি অনশন ভাঙলেন জেপি নাড্ডার হাত থেকে খেয়ে, তাহলে আন্দোলনের গতি প্রকৃতিটা, এই দুটো আমার তোমার কাছে প্রশ্ন। দেখো, প্রথমত বলি, প্রধানমন্ত্রীর এই যে ভিডিও বার্তা, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেখছেন যে তার রাজধানী দিল্লি, সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই ধরনের আন্দোলন একটা বড় আকার ধারণ করছে, আর যেখানে দেশের যুব সমাজ মানে জেনজি জেনারেশন, মূলত 2000 সালের পরবর্তী সময় যাদের জন্ম, যাদের ভোটার কার্ড হয়েছে, আর এই সংখ্যাটা অত্যন্ত বেশি, আর সেই কারণে এই সময় দাঁড়িয়ে যারা এই জেনারেশন, যারা আন্দোলনটা করছে, দিল্লির বুকে আন্দোলন চলছে, ঠিক তারাই কিন্তু এই জেনজি জেনারেশন, যারা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোথাও গিয়ে কিন্তু ভয়টা ধরিয়ে দিয়েছে। কারণ আমরা যদি পূর্ববর্তী কিছু ইতিহাসের কথা বলি, সেখানে 2022 সালে শ্রীলঙ্কার ঘটনা, তারপরে বাংলাদেশ, নেপাল, এই তিনটে দেশ, ভারতের প্রতিবেশী দেশ, পাকিস্তানের কথা ছেড়েই দিলাম, ওটা না ধরলেও চলবে, এই তিনটে দেশে সরকারের পতনের মূল কারণ কিন্তু এই যুব সমাজের আন্দোলন। যারা সংসদ ভবন অভিযান করলো, দেশের পার্লামেন্টে গেল, প্রধানমন্ত্রীর বাসভবন বাংলাদেশে দেখলাম, গিয়ে গোটা দেশের সরকার ফেলে দিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও গিয়ে কিন্তু প্রধানমন্ত্রী ভয় পেয়েছিলেন, যদি ভারতের যুব সমাজ এইভাবে আজকে রাস্তায় নামে, এইভাবে প্রতিবাদে ঝড় তোলে, তাহলে প্রধানমন্ত্রীর গদিটাও তো উল্টে যেতে পারতো। যেভাবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, যেটা তাদের মূল ইস্যু ছিল, যেটা নিয়ে এখনো পর্যন্ত তারা বসে রয়েছেন, সোনাম ওয়াংচুক এসেছেন, তারা ককরোচ জনতা পার্টির মঞ্চে এসে তিনি অনশন করেছেন, তার যে দাবি দাওয়াগুলো ছিল, সেইখানে কিন্তু কোথাও ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা ছিল না, বা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সোনাম ওয়াংচুকের দাবি দাওয়াতে ছিল না, এটা ককরোচ জনতা পার্টির দাবি দেওয়া। ফলে ককরোচ জনতা পার্টির এই আন্দোলন কোথাও গিয়ে কিন্তু থমকে যাবে না। তাদের কিছুটা দাবি দেওয়া সেটা মানা হচ্ছে, কিন্তু যেটা সোনাম ওয়াংচুকের সাথে লিখিত আকারে যেটা হয়েছে, কিছুটা মানা হচ্ছে, কিন্তু যে মূল দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সেটা যতক্ষণ না পর্যন্ত মানা হবে, এই আন্দোলন যে আরো বৃহত্তর রূপ নেবে। কিন্তু এখানে একটা বুদ্ধিমত্তা তো রিক, ওনার দাবি যে নিট কেলেঙ্কারির ফলে যারা এরকম আত্মহত্যা করেছেন বা যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত, তাদের ক্ষতিপূরণ এবং তাদের দিকে সহানুভূতির দৃষ্টি কেন্দ্রে আকর্ষণ, এটাও কিন্তু একটা ওনার বড় প্রশ্ন বা বড় একটা ওনার পয়েন্ট ছিল। হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়েই সেটা বোঝা গেছে যে, কারণ সোনাম ওয়াংচুক এমন একজন ব্যক্তিত্ব দেশের বুকে, যিনি মানুষের জন্য কাজ করতে পছন্দ করে, কোনো কিছুর ব্যানারের প্রয়োজন নেই, কাজ করাটা বেশি পছন্দ করে ফেলেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অভিজিৎ দীপকে গতকাল রাতেই তিনি বললেন যে সোনাম ওয়াংচুকের মতো লোকের এই দেশের প্রয়োজন আছে, তিনি যাতে সুস্থ, তিনি তার অনশনটা ভেঙে ফেলুন। কারণ কিছুটা দাবি দেওয়া সেটা মেনেছে সরকার। এই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কিন্তু একটা বুদ্ধিদীপ্ততার সাথে একটা কাজ করেছে, যেটা না বললে নয়,
যেটাই তিনটে দেশের কথা বললাম, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপাল, এখানের সরকার যুব সমাজকে আটকানোর জন্য গুলি চালিয়ে ফেলেছিল, যার পরে আন্দোলন আরো বৃহত্তর রূপ নেয়। যে ভুলটা ভারত সরকার এখনো পর্যন্ত করেনি, তারা লাঠিচার্জ করেছে, টিয়ার গ্যাসের সেল, এবং যেখানে দেখতে পাওয়া যাচ্ছে একটা আন্দোলন যখন এতদিন হয়েছে, দিল্লির বুকে প্রচুর আন্দোলন হয়েছে, এই রকম ইম্প্যাক্ট তো কোনোদিনও পড়েনি, যেখানে যুব সমাজ বলছে জল কামান চালান, টিয়ার গ্যাসের সেল আনিনি আপনারা, দিল্লি পুলিশকে বলা হচ্ছে এই জিনিস। ফলে কোথাও গিয়ে দিল্লি পুলিশও ভাবছে যে এটা আমি কাদের সাথে আন্দোলনে নামলাম, কারা আমাদের সরকারের বিরুদ্ধে আজকে আন্দোলনে অর্থাৎ তুমি রয়েছে। যেটা পরিষ্কারভাবে তুলে ধরলে আমাদের দর্শকদের কাছে, যে এর পেছনে কাহিনী, আমার একটা প্রশ্ন যাচ্ছে সুচারু তোমার কাছে, তুমি যেহেতু দীর্ঘদিন রাজনৈতিক বিট করো এবং সিনিয়র, এই প্রত্যেকটা আন্দোলন আমরা দেখেছি দিল্লিতে কৃষক আন্দোলন থেকে প্রচুর, বা আন্দোলনের ফলে নেপাল বা আমাদের পরবর্তী দেশগুলোতে কি অবস্থা, তাহলে এই যে ককরোচ জনতা পার্টি, অভিজিৎ দীপকে, হ্যাঁ একটা ঘটনা ঘটেছে নিঃসন্দেহে সুচারু, প্রশ্নপত্র ফাঁস, কিছু মানুষের প্রাণ গেছে, কিছু, এইটাকে কি অন্য কেউ কি উস্কানি বা কারুর কিছু অনুপ্রেরণা বা যেভাবেই আমরা বর্ণনা করি যে শব্দ দিয়ে, এর পেছনে কি কোনো কিছু আঁচ পাচ্ছ, মানে তোমার মনে হচ্ছে? না দেখো, আমি যে কথা বলছিলাম যে নরেন্দ্র মোদী আন্দাজ করেছিলেন যে এই আন্দোলন যেদিকে রূপ নিচ্ছে, এখনই যদি না লাগাম না পড়ানো যায়, তাহলে বিজেপির পক্ষে আগামী যে বাদল অধিবেশন, যে অধিবেশন ইতিমধ্যেই উত্তাল, আজকেও যখন তোমার সঙ্গে কথা হচ্ছে অধিবেশন মুলতবি হয়ে গেছে। ফলে এরকম একটা পরিস্থিতির মধ্যে এই যে জেনজি, তুমি কৃষক আন্দোলনের কথা নিয়ে এলে, কিন্তু সেই আন্দোলন অন্য বিষয়, সেই আন্দোলনে কিন্তু দমনপীড়ন করেছে বিজেপি, কিন্তু এই আন্দোলনের উপর অতিমাত্রায় দমনপীড়ন করতে গেলে যে ঘটনা ঘটতে পারে, খানিকটা আগে দিক যে কথা বলছিল যে আমরা বাংলাদেশে দেখেছিলাম বা নেপালে দেখা গেছে এই ধরনের পরিস্থিতি, যে সরকারটাই পড়ে গেছে। ফলে বাংলার কথা যে হিতে বিপরীত, ফলে এরকম একটা পরিস্থিতি যাতে সম্মুখীন না হতে হয়, সেই কারণেই কিন্তু জেপি নাড্ডাকে আসরে নামিয়ে দেওয়া, সেই কারণেই কিন্তু কনস্টিটিউশন ক্লাবে বৈঠক ডাকা, যে আমরা আগে নিজেদের মধ্যে বৈঠক করে নিই, তারপর ককরোচ জনতা পার্টির লোকেদেরকে নিয়ে আমরা বসবো। দেখো, এই আন্দোলনটা কিন্তু এবার শুধু আর দিল্লিতে সীমাবদ্ধ নেই, কলকাতাতেও রাজপথেও হচ্ছে, এবং সেখানেও রাতারাতি সিজেপির রাজ্য কমিটি তৈরি হয়ে গেছে, সিজেপির পশ্চিমবঙ্গের প্রবক্তা তৈরি হয়ে গেছে, তারাও ঐক্যবদ্ধ হচ্ছে, এবং বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীদেরকে সংঘবদ্ধ করে তারা রাস্তায় নামছে। ফলে এই জায়গাটায় এই আন্দোলনটাকে যদি ভেঙে দেওয়া যায়, তাহলে কিন্তু বিজেপি তাদের যে আশু লক্ষ্য, আমরা ভুলে যাচ্ছি যে এবারের বাদল অধিবেশনে আশু লক্ষ্য ডেলিমিটেশনস, নির্বাচনী পুনর্বিন্যাস, লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে 800-900 করে নাও, বিধানসভাগুলোতে পুনর্বিন্যাস, এবং 2029 সালে লোকসভা নির্বাচনের আগেই যাতে এক দেশ এক ভোট এই নীতি কার্যকর করা যায়। ফলে এবারের অধিবেশনটা প্রেস্টিজিয়াস অধিবেশন। ঠিক যখন বিজেপি অঙ্কগুলো একটু একটু করে সাজাচ্ছে এবং রাতারাতি বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা কেউ এনসিপিআই হয়ে যাচ্ছেন, হয়ে গিয়ে বিজেপিতে মিশে যাচ্ছেন, ঠিক সেই সময় সিজেপির ককরোচ জনতা পার্টির এই আন্দোলন নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টির ভিত নড়িয়েছে। না হলে তুমি একটা জিনিস ভাবো, যে একজন দেশের প্রধানমন্ত্রী, একটি রাজনৈতিক দলের সুপ্রিম লিডার, তাকে মধ্যরাতে ভিডিও করে পাঠাতে হচ্ছে, এবং আমার দেখে যা মনে হলো ভিডিওর ল্যাপিংটা, তাতে তিনি সেলফি মোডে করে নিজে ভিডিওটা করেছেন। তাহলে একজন প্রধানমন্ত্রীকে নিজে ভিডিও শ্যুট করে ভিডিও বার্তা দিতে হচ্ছে। নিঃসন্দেহে 10 জন, মানে 7 RCRতে যেমন মানে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক কথা, এবং রাতারাতি ধর্মেন্দ্র প্রধান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জিতেন্দ্র সিং, প্রত্যেকের মধ্যে একটা কনফারেন্স কল হয়েছে যে আমরা এই পরিস্থিতি ঠেকাবো কী করে, এবং তারপরে দায়িত্ব গিয়ে পড়ে মাথা ঠান্ডা অত্যন্ত দলের ভালো খুব সংগঠক জেপি নাড্ডার ওপর। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যেটা দেখতে পাচ্ছি যশবন্তদা, এই আন্দোলন খানিকটা হলেও একটা ভেঙে দেওয়ার জায়গা তৈরি হলো। সোনাম ওয়াংচুকের এই যে তার যে অনশন, সেই অনশনটা মানে তিনি ভাঙলেন জেপি নাড্ডার হাতে তরল খাবার খেয়ে। ফলে খানিকটা হলেও, কিন্তু এই মুহূর্তে অভিজিৎ দীপকে কিন্তু তারা বলছে যে ধর্মেন্দ্র প্রধান যতক্ষণ শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করছেন, তারা আন্দোলন চালিয়ে যাবেন। এখন দেখার, পরিস্থিতির চাপে মোদি কি ধর্মেন্দ্র প্রধানকে বলবেন যে নাও ইউ শুড রিজাইন, তুমি রিজাইন করলেই সমস্যার সমাধান হবে? এই জায়গাতে কিন্তু বিষয়টা দাঁড়িয়ে আছে, এবং কনস্টিটিউশন ক্লাবের বৈঠক থেকে জটিলতা মিটবে কিনা সেটা আগামীকাল আমি বলতে পারবো। অর্থাৎ আমার দুই প্রতিনিধি আর প্লাসের রিক পুরকায়স্থ এবং সুচারু মিত্র অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেন। দেখুন,
কাউকে কোনো পদ থেকে সরিয়ে দেওয়ার যে আন্দোলন আমরা কলকাতায় দেখেছি, কলকাতা পুলিশ কমিশনার কিন্তু একটি আন্দোলনের জন্য তিনি সরে গেছিলেন। এক্ষেত্রেও মোদি যে দাবার চাললেন থ্রু জেপি নাড্ডা, যেটা আমাদের বিশ্লেষণ থেকে উঠে এলো, তাতে এই আন্দোলনের গতি প্রকৃতির দিকে তো আমাদের R+-এর নজর থাকবে। আর আমরা চেষ্টা করলাম আপনাদের কথা অনুযায়ী যে যা সবথেকে হট ইস্যু আজকের দিনে আমরা মনে করেছি সেটা আপনাদের সামনে প্রতিস্থাপিত করা, তার পেছনের দিক, তার সামনের দিক, তার ভূত, তার ভবিষ্যৎ, সবটা সুন্দরভাবে বর্ণনা। তবে আজকে এটুকুই, কারণ আমাদের নজর থাকছে এই আন্দোলন এবং আন্দোলনের পরবর্তী ক্ষেত্রে কোন দিকে জল গড়াচ্ছে সেদিকে। আর আপনারা যারা দর্শক R+-এর, তাদের নজর থাকুক আমাদের এই অনুষ্ঠান দাদা দিদির রাজনীতির থেকে। আমি যশবন্ত আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন।